আপনি কিভাবে প্রাণে বাঁচলেন, কিভাবে ভারতে এলেন, কারা আপনাকে সাহায্য করলেন? 4th আগস্ট 4th আগস্ট। দিনগত রাত 12:30 পর্যন্ত আমি গণভবনে ছিলাম। তো আমি চলে আসলাম পরের দিন 5th আগস্ট। নেত্রী যখন চলে আসলেন, আমি আসলে প্রায় ফেন্টের মতোই হয়ে পড়েছে, একটু একেবারে পড়েই গেছিলাম আমার শোয়ার জায়গায়। তো যখন এরপরে আবার চৈতন্য উদয় হওয়ার পরে এক ক্লোজ রিলেশন, হি ওয়াজ ইন এয়ারফোর্স, ও আমাকে ফোন করলো। ওর ফোনটা পাওয়ার পরে এসে যখন বললো যে স্যার অমুকে ফোন করছে, তখনই আমি একটু বোধোদয় হয়ে আমি ফোনটা দিলাম। তো বললো যে চিন্তা করেন না, উনি বর্ডার ক্রস করেছে সেফলি। এই আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। তারপর তো একের পর এক শেল্টার চেঞ্জ করছি, ইউজ করা টেলিফোনগুলি ফেলে দিলাম। এরপরে একটি পর্যায়ে বুঝতে পারলাম যে আমাকে এখন ধরার জন্য তারা মরিয়া হয়ে যাবে। ডিসাইড করে ফেললাম আই হ্যাভ টু লিভ দি কান্ট্রি। আমার জামাই ডাক্তার ডাকুন ফোন করলো যে বাবা আপনি বেরিয়ে যান, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে বেরিয়ে যাবেন। এবং সেই গাইডটা করেছে মূলত আমার জামাই ডাক্তার নাজমুল। সে গাইডটা করে নিয়ে এসছে, বের করে এনেছে। কারণ 5ই আগস্ট তো, আর আমি 16ই আগস্ট বর্ডার ক্রস করতেছি। 16 আগস্ট কি কলকাতায় এলেন? না না, আমি তো 16ই আগস্ট শিলংয়ে পৌঁছলাম। শিলং থেকে আমি চলে আসলাম মালদাতে, বিকজ মালদাতে আমার নাতি নাতি মেয়েরা ওরা গিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে আমি পরের দিনে আমি চলে আসলাম কলকাতায়। নেতাকর্মীদের বিপর্যয়ের মধ্যে ফেলে আসার কারণে অনেকেই শেখ হাসিনার সমালোচনা করেন। আপনি একজন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এই সিদ্ধান্তকে কিভাবে দেখেন? 5ই আগস্ট যদি 30 মিনিট দেরি করতেন, তাহলে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই দিন গণভবনে থাকা তার ছোট বোন শেখ রেহানাকে নির্মমভাবেই শুধু হত্যা করতো না, নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করত। হ্যাঁ, আজকে বেঁচে আছেন বলেই আজকে সারা বিশ্বে বিশ্ব বিবেক, 18 কোটি মানুষের বিবেক মিলে কিন্তু আজকে বলছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব আর দ্বিতীয় কেউ নেই। আচ্ছা, ভারত সরকার কি আপনাকে কোনো নির্দিষ্ট রক্ষা কবচ দিয়েছে বা নির্দিষ্ট কোনো স্ট্যাটাস, মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ আসলে আপনার পদক্ষেপ কি হবে? আমরা তো বিশ্বাস করি সেই যে কোনো চাপ বাংলাদেশের এই কচু পাতার পানির যারা টলটলায়মান, সেই সরকারের কতখানি চাপ দেওয়ার ক্ষমতা আছে, এবং সে চাপ যতই যে যাই হোক না কেন এটা সামাল দেওয়ার ক্ষমতা ভারত সরকারে আছে। সরকার এবং দলের বিপর্যয়ের নেপথ্যে কি কি কারণ থাকতে পারে, মানে যে ভুল আপনারা করবেন না, মানে আপনার মূল্যায়ন কি এত দীর্ঘদিনের রাজনীতিক হিসাবে আপনার মূল্যায়ন? আমরা একটা গভীর ষড়যন্ত্রের, ডিপ স্টেট ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছিলাম। 16 বছর ক্ষমতায় থাকলেন, পরপর টানা কিছুতেই বুঝতে পারলেন না যে কোথা থেকে এই লিকেজটা হলো? না, আমরা বুঝতে পারিনি, একথা আমি স্বীকার করব না। আমি যদি কিছুটা টের পেয়ে থাকি, তাহলে আমার নেত্রী, ওনার তো সমস্ত এগুলো উনিও কিন্তু বুঝতে পেরেছিলেন, এবং উনি বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু 6 মাস আগে থেকে বলা শুরু করেছে যে আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, সাদা চামড়াওয়ালারা এভাবে কোড আন কোড আমি বলছি, সাদা চামড়াওয়ালারা আমাকে ক্ষমতা থেকে নামাতে চায়। ডক্টর ইউনূস আমার বিরুদ্ধে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করছে। আমি সাগর পাড়ি দিয়ে ওইদিকে যাব না, বাঙালি যাবে না। দেশবাসীকে কিন্তু উনি ওয়েল ইনফর্ম করেছেন, দলকে উনি ওয়েল ইনফর্ম করেছেন, সতর্ক করেছেন,
দেখেন, আমি একটা কথা বলে রাখি, আপনার যে দলীয় ব্যর্থতা বা দলীয় দুর্বলতার প্রশ্ন থাকতেই পারে আপনাদের কাছে, কারণ পৃথিবীতে অনেক জায়গায় আছে ডিপ স্টেট ধরনের কনস্পিরেসি করেছে, কোথাও কোথাও সফল হয়েছে, কোথাও কোথাও ব্যর্থ হয়েছে। আমি আপনাকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেদিন এই তথাকথিত কোটালারা, অর্থাৎ মূলত শিবির দখল করে অস্ত্রশস্ত্র দিয়ে, সেদিন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নেত্রীকে ফোন করেছেন, আমি ফোন করেছি প্রধানমন্ত্রীকে, আমাদের নেত্রীকে, লিডারকে, বলেছে হল ছেড়ে দাও, ইউনিভার্সিটির ক্যাম্পাস ছেড়ে দাও, খবরদার কোনো সংঘাতে যাওয়া না, আমি চাই না কোনো লাশ পড়ুক, কোড আনকোড করে বললাম আমি, এবং আমি দায়িত্ব নিয়েই বললাম যেটা উনি বলেছেন। 50,000 লোক নিয়ে গিয়ে আমি গণভবন ঘেরাও করে রাখার ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল। আমাদের জমায়েতের শক্তিতে ওরা হারিয়ে যেত। উনি যদি আমাদেরকে শুধু চোখের ইশারা দিত, তাহলে ঢাকা শহরে আমরা 5 থেকে 10 লক্ষ লোকের জমায়েত করে ফেলতে পারতাম। আমাদের যে বেজ লাইনটা আছে, ফ্রম ঢাকা টু মাওয়া, শরীদপুর, মাদারপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, এগুলো তো আমাদের বেজ লাইন। গাজীপুর, শক্ত ঘাটি, গাজীপুর কে বলা হয় আমাদের গোপালগঞ্জ। গাজীপুর থেকে 1 লক্ষ লোক ঢুকে যেতে পারত। ঢাকার বুড়িগঙ্গার পার হলে পরে কেরানীগঞ্জ আমাদের শক্ত ঘাটি। ঢাকার অদূরে নারায়ণগঞ্জ আমাদের শক্ত ঘাটি। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শক্ত ঘাটি নরসিংদী। আমরা সব ফাঁক ফোকরগুলি বন্ধ করে দিয়ে আমরা কিন্তু দখল নিতে পারতাম। সেখানে কিন্তু আরেকটি সম্ভাবনা থাকতো, সেটা ওদের হাতে অস্ত্র, এই খবর তো না আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের নেত্রীর কাছে ছিল। কোল্যাটারাল ড্যামেজ অনেক বেশি হতে পারতো, অনেক অনেক হয়ে যেত। আমরাও কি ছেড়ে দিতাম? নো। আমি বলছি, আমার এই বয়সেও আমি ছাড়তাম না। একটা লাঠি দিয়ে হলেও আমি দাঁড়িয়ে যেতাম। উনি রক্তপাত চাননি, আমরা কিনা পারতাম। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলা সম্ভব না, সম্ভব হয় নাই। আপনি কালকে ভোট দেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসুক, একটা 100% একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দেখ। যদি আমরা 2/3 মেজরিটি না পাই, প্রমাণ হোক, জাতিসংঘ বাহিনী আসুক, এসে নির্বাচন করুক। যদি আওয়ামী লীগ 2/3 মেজরিটি না পায়, তাহলে আমরা নাকে খত দিয়ে আমরা সব একসঙ্গে রাজনীতি চেয়ে দেবো।